কেল্লার ভেতরে বাদুড়ের গন্ধ, একটা রহস্য ভাব কেল্লার মধ্যে থেকে, উপর থেকে কিন্তু এখনও ছাদ ভেঙে পড়েছে। কিন্তু এই যে এই রহস্য উদ্ঘাটন করতে একমাত্র একজনকেই দরকার। তিনি আর কেউ নন, আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র, অর্থাৎ ফেলুদা। পাহাড়ি রাস্তা, তার সঙ্গে মনোরম প্রাকৃতিক দৃশ্য, সবাইকে সুপ্রভাত। আজকে আমরা চলেছি এমন একটা জায়গায়, যে জায়গার কথা শুনলে মানুষের গা শিউরে ওঠে। কেন শিউরে ওঠে? বলে লোকের কথায় সেখানে নাকি ভূতের উপদ্রব, সন্ধ্যের পরে সেখানে যাওয়া যায় না। ঠিক ধরেছেন, আমরা চলেছি ভানগড় কেল্লা, যেটা ভূতের কেল্লা নামেও পরিচিত। কিন্তু আসল ঘটনা কি এবং এর পেছনকার রহস্য কি, সেই রহস্য আজকে আমরা উদ্ঘাটন করব। সুতরাং একদম মন দিয়ে এই ভিডিওটা পুরো দেখুন, আর ভানগড় কেল্লার আসল রহস্যটা কি সেটা আপনারা নিজে থেকেই জানুন, যাতে পরবর্তীতে কোনো গুজবে আপনাদেরকে কান না দিতে হয়। আমরা যাব ভানগড় কেল্লায়। আমরা অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি, আমাদের গাড়িতে আমরা আছি এই মুহূর্তে। আর এখন আমরা যে রাস্তা দিয়ে চলেছি সেটা হাইওয়ে। আর এখানে দেখাচ্ছে দেখুন, আগ্রা 226 কিলোমিটার, আজমের 138 কিলোমিটার, দওসা 48 কিলোমিটার। তা এইভাবে আমরা এগিয়ে চলেছি ভানগড় কেল্লার দিকে। ভানগড় কেল্লার পরে আমরা আরও অনেক জায়গায় যাব, সেগুলোর ভিডিও থাকবে। আগে ভানগড় কেল্লাটাতে গিয়ে আপনাদের সমস্ত ডিটেলসটা দেখাই, যাতে আপনারা এখানে এলে কোনো গুজবে কান না দিয়ে সঠিক জিনিসটা দেখতে পারেন এবং জানতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিও এইভাবেই শুরু করি। সবাইকে স্বাগত ভানগড় কেল্লা থেকে। এই আমার পেছনে দেখছেন ভানগড় কেল্লা, এটা হচ্ছে ভানগড় কেল্লার এন্ট্রি গেট। আমরা এখান থেকে ভানগড় কেল্লায় প্রবেশ করব আর জানবো ভানগড় কেল্লার ইতিহাস। এর অনেক রকম গল্প প্রচলিত আছে। সেই গল্প নিয়ে আজকে আমরা একটা ছোট্ট অনুসন্ধান করব, যে কোন গল্পটা ঠিক, সাংঘিয়া তান্ত্রিকের গল্পটা ঠিক নাকি অন্য একটা গল্প, যেটা এক সাধুকে নিয়ে গল্প। এবার সেটা নিয়েই আজকের আমরা দেখে নেব কি ব্যাপার বৃত্তান্ত, এবং সেইগুলো নিয়েই আমরা আজকের এই ভিডিও, ভানগড় কেল্লার ইতিহাস। তা চলুন আজকে ভানগড় কেল্লাকে আমরা এক্সপ্লোর করি। ভানগড় কেল্লার ভেতরে ঢুকতে টিকিট লাগে 25 টাকা, ক্যামেরা থাকলে আলাদা আরও 25 টাকা। মোবাইল দিয়ে ভিডিও করতে পারেন, তার জন্য সম্পূর্ণ ফ্রি। কিন্তু আসল ব্যাপার হচ্ছে এই কেল্লার রহস্য। এই দেখুন, চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু পাথরের ঘর। দেখে মনে হচ্ছে এখনও অবধি মানুষ বাস করে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে মনে হচ্ছে কি সবে তৈরি করা হয়েছে, বা সবে এই এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে রহস্য, এটা কুল কিনারা আজ পর্যন্ত কেউ করতে পারেনি কিন্তু। আর এই যে রাস্তা ধরে আমরা যাচ্ছি, সামনে ওই যে পাহাড়ের গায়ে ভানগড় কেল্লা, এই যে পাহাড়ের গায়ে একদম দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে যে ঘরগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা এখনও বোঝা যাচ্ছে যে শোয়ার ঘর বা বসার ঘর এরকমভাবে যে বানানো হয়েছিল, সেগুলো কিন্তু প্রত্যেকটা বোঝা যাচ্ছে দোতলা বা তিনতলা বাড়ি। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন এগুলো। আর পাহাড়ের ওই ওপরে একটা মন্দির মতন রয়েছে, সেটা আর যাওয়ার রাস্তা জানি না কোন দিক দিয়ে আছে, কিন্তু ভালো, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে দিতে পারি, সেটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে আপনি যদি এখানে আসেন, আপনি নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সূর্যের আলো প্রচুর, তাপ প্রচুর, কিন্তু একটা ঠান্ডা অনুভূতি, মানে গা হাত পা জুড়ে একটা শীতল অনুভূতি, একটা ঠান্ডা বাতাস কিন্তু আমাদের কানকে এবং গাকে ছুঁয়ে যাচ্ছে। এটাই একটা ইতিহাস, কিন্তু এখানে এটা একটা রহস্য, যে এখানে এলে কিন্তু ঠান্ডার একটা অনুভূতি আপনি পাবেন। এবারে আমরা কেল্লার দিকে যাব। কেল্লার দিকে গিয়ে আমরা এক্সপ্লোর করবো আরও। এবং এই যে চারিদিকে, একদিকে জঙ্গল, একদিকে কেল্লা, এই টোটাল মিলে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে, যেটা এই যে গল্পে প্রচলিত আছে। গল্পটা আপনাদের বলি শুনুন। প্রথমে দ্বিতীয় গল্পটা বলি, পরে প্রথম গল্পটা বলবো।
দ্বিতীয় গল্পটা এরকম, এই ভানগড় গ্রামে বা এই ছোট শহরে একজন সাঙ্ঘিয়া নামে একজন তান্ত্রিক বসবাস করত। আর ভানগড় কেল্লার যে রাজকুমারী, তাকে দেখতে অপরূপ সুন্দরী ছিল। আর এই রাজকুমারীকে তান্ত্রিক সাঙ্ঘিয়া নিজের বশে আনার অনেক রকম চেষ্টা করত, কিন্তু সে কিছুতেই বশে আনতে পারছিল না। এবার সেই ক্ষেত্রে কি হয়েছিল, তান্ত্রিক সাঙ্ঘিয়া একবার রাজকুমারী যখন এই বাজারে, যেখান দিয়ে আমরা এলাম, সেই বাজারের একটা দোকানে উনি মাথার তেল কিনতে আসেন, এবং তান্ত্রিক সাঙ্ঘিয়া জানতে পেরে ওই দোকানদারের সঙ্গে পুরো শার্ট করে ওই তেলের মধ্যে বশীকরণের একটা কোনো টোটকা মিশিয়ে দিয়েছিলেন। এবং এই টোটকা মিশিয়ে দেওয়ার ফলে রাজকুমারী যাতে বশীভূত হয়ে তার কাছে চলে আসেন, সেই প্রচেষ্টাই উনি করেছিলেন। কিন্তু এই পরিকল্পনায় জল ঢেলে দেয় রাজকুমারীর গুপ্তচরেরা। তারা কোনোভাবে খবর পেয়ে যায় যে তান্ত্রিক সাঙ্ঘিয়া রাজকুমারীর তেলে এই রকম একটা অদ্ভুত জিনিস মিশিয়েছেন যাতে রাজকুমারী বশীকরণ হয়। এবং সেই জন্য কি করা হয়েছিল, রাজকুমারী সেটা জানতে পারার পরে তেলের একটি শিশি পাথরের ওপরে, একটি বড় পাথরের ওপর ছুঁড়ে ভেঙে ফেলেন। সঙ্গে সঙ্গে ঘটে এক অলৌকিক ঘটনা, পাথর হয়ে যায় জীবন্ত, এবং সেই পাথর কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে পড়ে ওই তান্ত্রিক সাঙ্ঘিয়ার ওপরে, এবং তান্ত্রিক সাঙ্ঘিয়া সঙ্গে সঙ্গে মারা যান। কিন্তু মৃত্যুর আগে উনি একটি অভিশাপ দিয়ে যান যে এই শহর বা এই গ্রাম ভানগড় ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, এর কোনো অস্তিত্ব থাকবে না। এবং তারপর থেকেই নেমে আসে এই শহরে এক অন্ধকারময় জীবন। ধীরে ধীরে পার্শ্ববর্তী রাজ্য থেকে আক্রমণ, বিভিন্ন মহামারী, এর ফলে কিন্তু এখানে মানুষ ধীরে ধীরে মরতে শুরু করেন, এবং আস্তে আস্তে এই গোটা ভানগড় হয়ে ওঠে এক ভুতিয়া মহল। এবং এখনও লোকে বলে যে এই কেল্লায় নাকি সন্ধ্যের বেলার পরে বা অন্ধকারে রাজকুমারীর প্রতিচ্ছবি বা তান্ত্রিকের ছায়ামূর্তি দেখতে পাওয়া যায়। এবং সেই জন্য এই কেল্লায় কিন্তু আজ পর্যন্ত কেউ রাত কাটানোর সাহস পাননি। বিজ্ঞানীরা অনেক রকম ব্যাখ্যা দিলেও তারাও কিন্তু এখানে এসে কোনো রকম কোনো রাত কাটানোর সাহস দেখাননি। আর এই যে ভানগড় কেল্লার যে গেট, এটাও একটা অদ্ভুত ব্যাপার, কারণ সন্ধে 6টার পরে, শীতকালে বিকেল 5টা এবং গরমকালে সন্ধে 6টার পরে, অর্থাৎ সূর্যাস্তের পরে এখানে প্রবেশ নিষেধ। এখানে বোর্ডে লেখাই থাকে যে সূর্যাস্তের পরে এখানে প্রবেশ নিষেধ। এখন যদিও আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা রক্ষণাবেক্ষণ করেন, তবুও এটার একটা এই রহস্যটা কিন্তু আজও আমাদের কাছে কোনো কুল কিনারা করতে পারেনি উদ্ঘাটনের। তাহলে প্রথম গল্পটা তো বললাম, এবার কেল্লার ভেতরে আমরা ঢুকে পড়ে এবার আপনাদের বাকি জিনিসগুলো বলবো। কিন্তু কেল্লার মধ্যে একটা মন্দিরও আছে। এই মন্দিরটা কিন্তু একমাত্র জায়গা যেখানে কিন্তু কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করে না। এই একটা মন্দির আছে, আর ওই সামনে একটা মন্দির আছে। এই দুটো মন্দির কিন্তু অত্যন্ত ভালো পবিত্র জায়গায় এখানে। আর বাকি ভূতের উপদ্রব বা ভূতুর জায়গা, সেটা নিয়ে যা রহস্য সে তো রয়েছেই। চলুন দেখি কেল্লার উপরে গিয়ে দেখি কি দেখা যায়। তো বন্ধুরা, এখন আমরা ভানগড় কেল্লার প্রথম
যে গেট পার করে দ্বিতীয় গেট মানে কেল্লার মেন গেটে আমরা ঢুকছি ভিতরে। এবং এই কেল্লা একটা জিনিস আরও কথিত আছে যে কেল্লার ভেতর নাকি ক্যামেরা বন্ধ হয়ে যায়, মোবাইলের টাওয়ার চলে যায়, অদ্ভুত রকমের আওয়াজ শোনা যায়। চলুন দেখি আদৌ সত্যি ঘটনা না এগুলো মানুষের শুধু রটানো ঘটনা। এই দেখুন লেখা আছে প্যালেস মহল, এখানে লেখা আছে প্যালেস মহল। তো চলুন দেখি আমরা এবার ভেতরে গিয়ে যে কি আছে এর ভিতরটাতে। উঠতে হবে অনেকটা চড়াই, পাহাড়ের গায়ে যেহেতু চড়াই আছে অবশ্যই, সুতরাং চলুন ভেতরে ঢুকি। এই হলো গেট, ভানগড় কেল্লা, ঐতিহাসিক ভানগড় কেল্লা। একটা গা ছমছমে ভাব, কিন্তু ভেতরে আবার চোরা কুঠুরি। এইভাবে আমরা উঠছি, প্রচুর হনুমান দেখা যাচ্ছে চারিদিকে ঝুলছে লেজ নিয়ে। শুধু এদের হাত থেকে মোবাইল আর ক্যামেরা সাবধানে রাখতে হবে আপনাকে, না হলে এই বিপদ ঘটতে পারে যে কোনো সময়। তারপর দেখবো এরা ক্যামেরা ছিনিয়ে নিয়ে এরাই ব্লগ বানাচ্ছে। চলুন আমরা কেল্লার ভেতর দিকে উঠি। পুরো খাড়া সিঁড়ি, ভেতরে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। পৌঁছে গেছি ভানগড় কেল্লার ভেতরে। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই জীবন একদম শেষ প্রায়। আর এই কেল্লার উপরে উঠে এই যে দৃশ্য, তার সঙ্গে এই যে বানরের উৎপাত, চারিদিক দিয়ে খালি দৌড়াদৌড়ি লাফালাফি চলছে। এই দেখুন আরেকটা সিঁড়ি, এখান থেকে পুরো কেল্লার সামনে আমরা দাঁড়িয়ে এখন। দারুণ লাগছে। আর এখনও বলে এখানে রানী রত্নাবতী আর তান্ত্রিক সাঙ্ঘিয়া এই দুজনের আত্মা এখনও পর্যন্ত নাকি এখানে ঘুরে বেড়ায়। দেখি চলুন ভেতরে। এখানে সব লোহার গেট করা, যদি এগুলো নতুন করা হয়েছে, আগে ছিল না। চলুন ওপর দিকে যাই। সিঁড়ি দিয়ে উঠছি ওপরে, একটা বিচ্ছিরি গন্ধ, বাদুড়ের গন্ধ। বাদুড়ের গন্ধ এখানে, রাতে বাদুড় থাকে। এই যে দেখছেন এখানে এই জায়গাটা, সিঁড়ি দিয়ে উঠে একদম ওপরের দিকে যদি আমরা আসি তাহলে পুরো মহলের ভেতরের ঘরগুলো দেখা যাচ্ছে। এখনও ঘরের ডিজাইন খুব সুন্দর, এখনও অবধি কারুকার্যগুলো ফুটে রয়েছে এখানে। বলে ভূতের মহল, কিন্তু এখানে দেখুন নাম লিখে গেছে নিজেরা, সেই বেলা ভূতের মহল হয় না। আর এখান থেকে যা ভিউ আপনাদের দেখাবো আমি, সেই ভিউ অতুলনীয়, দারুণ লাগবে ভিউ দেখতে আপনাদের। চলুন ভিউ দেখাই আপনাদেরকে। এই দেখুন আমরা ওই দূরে পতাকা সামনে থেকে এসছি, হেঁটে হেঁটে এতটা এসছি। আর এই ভানগড় কেল্লার ওপরে আরও ওপরে ওঠা যায়, এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। কিছু পাহাড়ের উপরে ওই মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, এখান দিয়ে গিয়ে উপরে উঠে ওইখানে যেতে হয়। কিছু লোক ওঠার চেষ্টা করছিল, তারপর বাধ্য হয়ে ফিরে এসছে। ওঠার চেষ্টা করেও কিছু লোক বাধ্য হয়ে এখানে ফিরে এসছে। দেখুন ধ্বংসাবশেষ পড়ে আছে এখানে পাথরের। এখানে একজন তার বাচ্চাকে নিয়ে এসছে এবং বাচ্চাদেরকে বলছেন তোমরা একা যেও না, রত্নাবতীর আত্মা তোমাদের ধরে ফেলবে। কিন্তু এখানে তান্ত্রিক সাঙ্ঘিয়া আর রত্নাবতীর আত্মা এখনও ঘুরে বেড়ায় বলছেন। আমরা কেল্লার বিভিন্ন জায়গায় ঘরের ভেতরেগুলোকে ঢুকছি, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছি।
আর সেই এক্সপ্লোর করার মাঝখানেই কিন্তু আমরা বিভিন্ন জায়গার মধ্যে থেকে বেশ কিছু জিনিস খুঁজে বের করতে পারছি। দেখুন এই কেল্লার ভেতরটা কি সুন্দর, এর ভিতরে ল্যাম্প জ্বালানোর জায়গা ছিল। আগেকার দিনে তো ইলেকট্রিসিটি ছিল না, তখন শুধু প্রদীপ জ্বলতো, আর এই প্রদীপের আলোতেই এই মহল আলোকিত হতো। ভেতরে ধ্বংসস্তূপ দেখলে আপনার নিজেরই খুব খারাপ লাগবে যে এত সুন্দর একটা মহল এইভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খুবই দুঃখের বিষয় এটা। বিভিন্ন জায়গায় ঘর রয়েছে, কোনোটা রাজকুমারীর ঘর, কোনোটা বিভিন্ন রাজাদের ঘর ছিল, এবং এই সব জায়গাগুলো অত্যন্ত একটা পবিত্র জায়গা। আর এর ভিতরে কিন্তু একটা মন্দিরও আছে। এই মন্দিরটাকে আপনাকে দেখাই চলুন। এই মহলের ভিতরে একটা মন্দির আছে, সেই মন্দিরের এখানে স্বস্তিক চিহ্ন রয়েছে। এখনও নাকি রাত্রেবেলা এখানে কান্নার আওয়াজ শোনা যায়, বিভিন্ন রকম আলো দেখা যায়। এইসবগুলো আমরা আজকে এক্সপ্লোর করছি। এখানে মন্দির রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এখানে বেশ কিছু ফুল, ভগবানজির একটা অস্পষ্ট মূর্তি, হনুমানজির ধ্বজা, এই সব রয়েছে এখানে। এবং এখানে পুজো দেওয়া হয়, নিত্য পুজো দেওয়া হয়, যাতে বিভিন্ন রকম অশরীরী আত্মা থেকে এই জায়গাটা মুক্ত থাকে। কেল্লার ভেতরে বাদুড়ের গন্ধ, একটা রহস্য ভাব কেল্লার মধ্যে থেকে। উপর থেকে কিন্তু এখন ছাদ ভেঙে পড়েছে, এবার এর উপরেও আমরা যাব। এখান থেকে বিস্তৃত জায়গা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। এবার আমরা ওপরে উঠব, কিন্তু এই যে এই রহস্য উদ্ঘাটন করতে একমাত্র একজনকেই দরকার। তিনি আর কেউ নন, আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় চরিত্র প্রদোষচন্দ্র মিত্র, অর্থাৎ ফেলুদা। এই ফেলুদার দ্বারাই এই রহস্য উদ্ঘাটন সম্ভব। কিন্তু যা সিঁড়ি, উঁচু উঁচু সিঁড়ি না, এই উঠতে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তবু আমরা উঠছি, গাছপালা কাঁটা ঝোপঝাড় পেরিয়ে, দেখতেই পাচ্ছেন। চলুন ওপরে উঠি, তারপর দেখছি। আমরা চলে এসেছি একদম ভানগড় কেল্লার টপে, একদম ওপরে। আর ওপর থেকে যদি আপনারা দেখেন, পুরো কেল্লাটাকে এইরকমভাবে দেখা যাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত ঘরগুলো দেখাতে পাচ্ছি আপনাদেরকে। এবং নিচে একটা মন্দির আছে, সেখানেও আপনারা দেখালাম একটু আগে। এবং সেই মন্দিরের পাশ থেকে আপনাদের যে রাস্তাটা ছাদের ওপর এসছে, সেই রাস্তাটা দিয়ে আমরা ঘরের ভেতর দিয়ে, মানে ঘরের ভেতরে ছাদ ভেঙে পড়ছে এমন অবস্থা, ওই ঘরের ভেতর দিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠে তারপরে আমরা আস্তে আস্তে এদিকে এসে পৌঁছেছি। এবার এখান থেকে পুরো জায়গাটা এরকম লাগছে দেখতে আপনাদের। এই পেছনের দিকে পুরো পাহাড় আর জঙ্গল, আর এখান থেকে এইদিকে পুরো জায়গা যেখান থেকে আমরা এসছি, আর পুরো সামনের ভানগড় গ্রাম বা শহর যেটাই বলুন আপনারা, সেটা দেখা যাচ্ছে। এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে যাব, এই আরাবল্লী রেঞ্জের সাইড দিয়ে আমরা যাব, এবং গিয়ে আমরা এবার আস্তে আস্তে এই ভানগড় কেল্লা থেকে বাইরে বেরিয়ে যাব। তাহলে আপনাদের ভানগড় কেল্লার এই যে ইতিহাস বা গল্প, কেল্লা এক্সপ্লোর করে আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন, এখন অবধি অনেক কিছু দেখার আছে, আমরা নামবো। এখানে ভিডিও শেষ নয়, আস্তে আস্তে নামবো, নেমে দেখবো। চলুন এদিকে নেমে আমরা দেখি আস্তে আস্তে কী আছে। প্রচুর লোকের আগমন হয়েছে আজকে, কারণ অনেক লোকজন এসছেন এখানে দেখতে পাচ্ছি। এই যারা এখানে ছবি তুলছেন, সেলফি তুলছেন, কেউ কেউ আবার ভূতের ভয়ও দেখাচ্ছেন বাচ্চাদেরকে। সমস্ত রকমভাবেই একটা মানে একটা রহস্য রোমাঞ্চকর ব্যাপার। এবার চলুন দেখি কি আছে, নিচে নামি আস্তে আস্তে। আমাদের কিছু ঘরগুলো দেখাই। এখানে দেখুন প্রদীপ রাখার জায়গা ছিল। এখানে আগেকার দিনে তো লাইট ছিল না, এখানে প্রদীপ রাখার জায়গা, বিভিন্ন রকম জায়গা ছিল। এবং এখানকার এই যে ভাঙা ধ্বংসস্তূপ, এখনও কিন্তু এখানে চিৎকার করে করে অনেক কিছু বলে রাজকুমারী রত্নাবতীর কথা। হয়তো একসময় রাজকুমারী রত্নাবতীর পদধূলি এর উপর দিয়েই পড়েছিল। তান্ত্রিক সাংঘিয়ার অত্যাচারের কথা এবং অভিশাপের কথা। আর ওই যে উপরে এতক্ষণ যেটা আমরা মন্দির বলছিলাম, সেটা আসলে মন্দির নয়, এটা তান্ত্রিক সাংঘিয়ার, আর ওটা ছিল আর কি তার তন্ত্র সাধনা করার জায়গা। আর এই পাহাড়ের ধার দিয়ে উনি উঠতেন। কিন্তু এখানে একজন লোকের সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে এই পাহাড়ে উঠতে গেলে এখন অব্দি কেউ উঠতে পারে না, কিছুটা উঠলেই সে স্লিপ কেটে পড়ে যায়। মানে পাহাড় উপর, পাথর ওপর থেকে গড়িয়ে নামে এবং সে ভয় চোটে ওখান থেকে নেমে আসে, এমন অবস্থা। জানি না এটা আদৌ সত্যি না মিথ্যে, যদিও কথিত আছে এনারা বলছেন, বাকিরা সবটাই এখন রহস্য। চলুন নিচের দিকে যাই এবারে। তো বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভানগড় কেল্লার মধ্যেই একটি অত্যন্ত সুন্দর শিবলিঙ্গের মূর্তি, যেখানে স্বয়ং
মহাদেব বিরাজ করছেন। চলুন আপনাদের দেখাচ্ছি। এই হলো মন্দির পরিসর পুরো। আর ওপরটা, মন্দিরের ওপরটা যদি দেখাই আমি আপনাকে, আর্চটা খুব সুন্দর দেখুন, পুরনো দিনের কালচারের আর্চ। এবং এখানে নন্দী মহারাজ রয়েছেন, সবচেয়ে পুরনো নন্দী মহারাজ হচ্ছেন ইনি, এখানে রয়েছেন। আর তার সঙ্গে নতুন করে একজনকে স্থাপন করা হয়েছে। আর এই হলো সবচেয়ে পুরনো নন্দী মহারাজ, দেখুন ভালো করে। আর তারপরে আমরা যদি একটু এগিয়ে যাই মন্দির পরিসরের ভেতরে, তাহলে এখানে রয়েছে ভগবান মহাদেব, দেবাদিদেব মহাদেব। এবং এই মহাদেবকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এই মহাদেব যেখানে বিরাজমান, স্বয়ং বিরাজমান মহাদেব, সেখানে হর হর মহাদেব অবশ্যই কমেন্টে একটা লিখবেন আপনারা। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার মনেই হয় না কোনো নেগেটিভ এনার্জি আছে। দেখুন কবেকার পাথরের কাজ করা, এত সুন্দর কারুকার্য, মানে অদ্ভুত কারুকার্য। তখনকার দিনের কারুকার্যের একটা আলাদা গুরুত্ব ছিল, মহিমা ছিল। এবং এখানে মন্দিরের সামনেও কিন্তু দেখুন দুজন দোয়ারপাল দাঁড়িয়ে এইভাবে একটা সুন্দর মূর্তি বানানো। আর তার সঙ্গে ওপরেও খুব সুন্দর মূর্তি বানানো, যা কিনা পুরনো ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যকে দর্শায়। এবং ওপরের যে আর্চটা দেখুন, এখনও কিন্তু অনেক জায়গা ফেটে গেছে, কিন্তু কি সুন্দর লাগছে দেখুন ওপর থেকে। পুরো সেন্টার পয়েন্ট এটাকে আমি যদি এরকম ঘোরাই তাহলে আপনারা এরকম দেখতে পাবেন। আর মন্দির পরিসরের বাইরে একটি পাহাড়ি ঝর্ণা বা নদী রয়েছে। সেই নদীতে কিন্তু স্নান করা বা ওই নদীর জল পান করা কঠোরভাবে নিষিদ্ধ। কারণ ওই নদীর মধ্যে প্রচুর পরিমাণে জলের বিভিন্ন পোকামাকড়, সাপ ইত্যাদি রয়েছে, আমরা দেখলাম। এবার আমরা মন্দির থেকে বেরোচ্ছি। এই হচ্ছে আমাদের মন্দির, পেছনে দেখতেই পাচ্ছেন। এবার সিঁড়ি দিয়ে নেমে আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব। এবার আর একটা মন্দির আছে বাইরে, সেটাও আমরা দেখব। চলুন তাহলে বাইরের দিকে যাই আমরা। এই হলো বাইরে থেকে মন্দির। তো বন্ধুরা, এখন আমরা এসছি কোথায় বলুন তো? ওই ভানগড় কেল্লার ভেতরেই আর একটা মন্দির, ওটা ছিল সোমেশ্বর মন্দির, এটা হচ্ছে গোপীনাথ টেম্পল। এই গোপীনাথ টেম্পলটা আপনাকে দেখাই। এই হলো গোপীনাথ টেম্পল। এই গোপীনাথ টেম্পল দেখতেই পাচ্ছেন, এখানে এই যে লেখা আছে গোপীনাথ টেম্পল। আর এই হলো গোপীনাথ টেম্পল। পুরো মন্দিরটা হচ্ছে এরকম, দেখতে এত সুন্দর লাগছে এখান থেকে। চলুন ওপরে গিয়ে দেখি কি আছে। এসে পড়েছি মন্দিরের ভেতরে, গোপীনাথজি টেম্পলের ভেতরে। আর মন্দিরের ভেতরে ঢুকলে আপনার ওপরের কারুকার্য অদ্ভুত লাগবে। এত সুন্দর কারুকার্য, মনে হবে যেন আপনি সেই পাশ্চাত্যের কোনো মন্দিরে চলে এসেছেন। এবং এই মন্দিরের কারুকার্য অদ্ভুত, অপরিসীম। এবার এত সুন্দর কারুকার্য, এখানে রয়েছে হাবানি কুণ্ড, যেটা এই মুহূর্তে বন্ধ বা অস্তিত্ব নেই এটা। আর এরপরে আমরা মূর্তি নেই গোপীনাথজির মন্দিরের ভেতরে ঢুকেছি আমরা, এখানে মূর্তি কিন্তু নেই। মূর্তি এখান থেকে গায়েব হয়ে গেছে। কিন্তু আশেপাশের কারুকার্য দেখুন, এখানে দেখুন রয়েছেন বিভিন্ন দেবদেবীতার মূর্তি, এখানেও রয়েছে খোদাই করা। আর এখানে রয়েছেন ভগবান শ্রী গণেশ, শ্রী গণেশের মূর্তি রয়েছে এখানে। কিন্তু এখানে কোনো ভেতরে কোনো মূর্তি নেই। ভেতরটা পুরো আপনাকে দেখাই, ভেতরটা পুরো অন্ধকার এবং ভেতরটার মধ্যে কোনো মূর্তি কিন্তু নেই। তাহলে এই হলো ব্যাপার। বাইরে থেকে এসে আমরা এবারে ভেতর থেকে এসে আমরা বাইরে যাচ্ছি, দেখি আর কি দেখার আছে। এই হলো বাইরের দিকটা, সিঁড়ি দিয়ে নেমে এসে এরকম লাগে দেখছি বাইরের দিকটা। আর মন্দিরের চূড়াটা যদি আপনাকে দেখাই তাহলে এইরকম লাগে মন্দিরের চূড়াটা দেখতে। তাহলে এই হলো গোপীনাথজি টেম্পল ভানগড় কেল্লার ভেতরেই। এখানে এত মন্দির, এই হলো গোপীনাথজি টেম্পল ভানগড় কেল্লার ভেতরে, যেখানে এত মন্দির সেখানে ভূতের কোনো ভয় থাকার কথাই নয়। আর কি বলবো নতুন করে, যাই হোক ভানগড় কেল্লা এক্সপ্লোর করা হলো। এবার আমরা বাইরের দিকে যাব এবং বাইরের দিকে গিয়ে আমরা এবার অন্য কোথাও যাব। চলুন।